নমস্কার, বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা পড়ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর অন্তর্গত প্রথম একটি কাব্যাংশ, অর্থাৎ একটি কাব্যের ছোট্ট একটি অংশ। আমাদের পাঠ্য রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, সেইটি। প্রথমে বলি, এটি কাব্যাংশ কেন বললাম, কারণ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতাটি কবি মুকুন্দরাম বা কবি মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক অংশ থেকে নেওয়া হয়েছে। দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচারের জন্য দেবী চণ্ডীর আদেশে লেখেন কবি মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যের দুইটি খণ্ড, একটি বণিক খণ্ড এবং একটি আখেটিক খণ্ড। আমাদের আলোচ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্য অংশটুকু মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক অংশের একটি সামান্য অংশ। প্রথমেই জেনে নিই কবি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে। তার নাম মুকুন্দ এবং পদবী চক্রবর্তী। তার একমাত্র রচিত কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের জন্য তাকে কবিকঙ্কণ উপাধি দেওয়া হয়েছে বাংলা সাহিত্যে। প্রথমেই বলে রাখা উচিত, চণ্ডীমঙ্গল কাব্যটি বাংলা সাহিত্যে মধ্যযুগের অন্তর্ভুক্ত। প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। কবি মুকুন্দ চক্রবর্তী নিজেই চণ্ডীমঙ্গল কাব্যের গ্রন্থোৎপত্তির কারণ অংশে বলেছেন নিজের বংশ পরিচয়, জন্ম পরিচয় এবং নিজের পরিচয় সম্পর্কে। তার জন্মস্থান বা তিনি জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দামুন্না গ্রামে, বর্তমানে বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত রত্না নদীর তীরে অবস্থিত হৃদয় মিশ্রের গৃহে। তখন বা তৎকালীন সময়ে বাংলার ডিহিদার মামুদ শরীফের অমানসিক অত্যাচারের কারণে অন্যান্য দামুন্নাবাসীদের মতো কবি মুকুন্দ চক্রবর্তীও তার স্ত্রী, পুত্র এবং ভাইকে নিয়ে গ্রাম ছাড়েন এবং পথেই যাত্রাকালে দেবী চণ্ডীর স্বপ্নাদেশ পান এবং দেবী চণ্ডী তাকে নির্দেশ দেন তার মাহাত্ম্য প্রচারের জন্য চণ্ডীমঙ্গল কাব্য রচনা করতে। এরপর তিনি তার পরিবার নিয়ে শিলাবতী নদী পার হয়ে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্ভুক্ত আররা গ্রামে চলে আসেন এবং রাজা বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হন। এরপর রাজা রঘুনাথ রায়ের নির্দেশে কবি চণ্ডীমঙ্গল কাব্য সম্পূর্ণভাবে রচনা করেন। আমাদের আলোচ্য কাব্যে দেবী চণ্ডীর অনেক নাম তিনি উল্লেখ করেছেন। মধ্যযুগীয় কবিদের লেখার ধরন অনুযায়ী আমরা বলতে পারি যে প্রত্যেকটি কবিতার শেষে তারা নিজেদের নাম এবং কাব্যের নাম উল্লেখ করে দিত প্রত্যেকটি কবিতার শেষ লাইনে, মানে কাব্যাংশে অন্তর্ভুক্ত প্রত্যেকটি কবিতার শেষ লাইনের মধ্যে। ঠিক ওরকমভাবেই কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী তার কাব্যে, চণ্ডীমঙ্গল কাব্যে অন্তর্ভুক্ত প্রত্যেকটি কবিতা বা প্রত্যেকটি কাব্য অংশের শেষে শেষে দেবী চণ্ডীর বিভিন্ন নাম উল্লেখ করেছেন। কোথাও বলেছেন অভয়ামঙ্গল, কোথাও বলেছেন অম্বিকা মঙ্গল, কোথাও বলেছেন কবিকঙ্কণ চণ্ডী ইত্যাদি, বা কোথাও বলেছেন চণ্ডীমঙ্গল। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশের উৎস হিসাবে আমরা কি জানলাম? বলতে পারি কবিকঙ্কণ মুকুন্দ চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক অংশের একটি ক্ষুদ্র অংশ বিশেষ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। আমাদের আলোচ্য পাঠ্যাংশটি পড়ার পূর্বে পূর্বসূত্র অর্থাৎ কাব্যের কিছু পূর্ব কাহিনী জেনে নেব। দেখো, চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের কাহিনী অনুযায়ী এই আখেটিক খণ্ডের কাহিনীর নায়ক হচ্ছেন কালকেতু। কালকেতু হল দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর। তাকে দেবী চণ্ডী ষড়যন্ত্র করে বা নিজের কার্যসিদ্ধির জন্য, নিজের পূজা প্রচারের জন্যই তাকে শিবের সহায়তায় মর্তে অভিশাপ দিয়ে পাঠিয়েছিলেন এবং কালকেতুর স্ত্রী ফুল্লরা হল নীলাম্বরের পত্নী ছায়া। তো দেবী চণ্ডীর অভিশাপে কালকেতু জন্মগ্রহণ করেন কেতু এবং নির্দয়ার পুত্র হিসাবে। কালকেতু খুব শক্তিশালী,
তার পেশা হচ্ছে ব্যাত, অর্থাৎ তিনি পশু শিকার করেন। কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হয়। প্রবল দারিদ্রতার মধ্যেও কালকেতু ফুল্লরা দাম্পত্য জীবনে সুখের ছিল। কালকেতু পশু শিকার করত। ফুল্লরা সেই মৃত পশুর মাংস, চামড়া, শিং ইত্যাদি হাটে বিক্রি করে অর্থ উপার্জন করত এবং ঘরের কাজ করত। কালকেতু শিকারে দক্ষ ছিল। তার অত্যাচারে পশুরা প্রায় বিপদে পড়ে দেবী চণ্ডীর আশ্রয় নেয়। দেবী চণ্ডী এখানে বনদেবী হিসাবেও কিন্তু এই কাব্যে স্থান পেয়েছে। দেবী চণ্ডী নিজের পূজা প্রচারের উদ্দেশ্যে একদিন বনের সমস্ত পশুকে লুকিয়ে রেখে অমঙ্গলসূচক সোনালী গোসাপ রূপ ধারণ করে কালকেতু শিকারের পথে বাধা দেয়। কালকেতু তাকে দেখে। শিকারে কিছু না পেয়ে ব্যাত কালকেতু বাধ্য হয়ে এক প্রকার ফেরার পথে সেই সোনালী গোসাপটিকে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে তাকে বেঁধে রেখে কালকেতু চলে যান স্নান করতে। এদিকে সেই সোনালী গোসাপটি একটি 16 বছরের মেয়ের মূর্তি ধারণ করেন, অর্থাৎ একটি অপরূপ সুন্দরী রূপবতী রমণীর রূপ ধারণ করেন। ফুল্লরা তাকে দেখে ভয় পেয়ে যায়। তখন মেয়েটি তাকে আশ্বস্ত করেন যে তিনি কালকেতুর দারিদ্র্য দূর করবেন। তবুও ফুল্লরা ভয় পাচ্ছে তাকে সতীন রূপে। সেই মেয়েটিকে দেখে কালকেতুর স্ত্রী ফুল্লরা ভাবে যে তার স্বামী অর্থাৎ কালকেতু সতীন নিয়ে এসছে। তখন কালকেতুর কাছে গিয়ে ফুল্লরা অভিযোগ জানায় এবং সেখানে একটি খুব জনপ্রিয় প্রবাদ বলেন যে পিপীলিকার পাখা ওড়ে মরিবার তরে। এই প্রবাদটি ফুল্লরাই কিন্তু ব্যবহার করেছে। এই প্রবাদটি চণ্ডীমঙ্গল কাব্য থেকেই কিন্তু আমরা পাই, যা আজও বহুল প্রচলিত। তো যাই হোক, কালকেতু ফুল্লরার সংশয় দূর করতে দেবী চণ্ডী নিজের নানান রূপে তাদের সামনে আবির্ভূতা হন। শেষমেশ দেবী চণ্ডী বোঝান কালকেতু এবং ফুল্লরাকে যে তিনি তাদের সাহায্য করতেই এসেছেন। তাদের কেন মর্তে জন্ম হয়েছে সেটিও বোঝানোর চেষ্টা করে। তার জন্য নিজের নানান রূপের বর্ণনা দেন, নিজের নানান রূপ দেখান। তারপর কালকেতুকে 7 ঘড়া ধন দান করেছিলেন। দেবী চণ্ডীর নির্দেশেই কালকেতু গুজরাট নগর প্রতিষ্ঠা করেন বন কেটে। কিন্তু কালকেতু রাজা তো হলো, কিন্তু তার রাজ্যে প্রজার অভাব ছিল। দেবী চণ্ডীকে আহ্বান করে কালকেতু প্রজার বসতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা জানায়। কালকেতুর প্রার্থনা পূরণ করতে দেবী কলিঙ্গ নগর অর্থাৎ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির সৃষ্টি করে দুর্দশাগ্রস্ত প্রজাদের গুজরাটে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার সতীন গঙ্গার সাহায্য চান। গঙ্গা রাজি না হওয়ায় দেবী চণ্ডী তখন সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে মেঘ ও বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি আর বন্যার সৃষ্টি করেন। ফলে বন্যা বিধ্বস্ত দুর্গত প্রজারা কলিঙ্গ দেশ ছেড়ে পাশের রাজ্য অর্থাৎ পাশের দেশ গুজরাটে আশ্রয় নেয়। ব্যাত থেকে রাজা করে নিজের পূজা প্রচার করেন কালকেতুর মাধ্যমে। তো দেবী চণ্ডী কীভাবে কলিঙ্গ দেশে তাহলে ঝড় বৃষ্টিটা নিয়ে এসেছিল, এবারে আমরা সেটা দেখে নেব। দেখো, আমরা যদি লক্ষ্য করি, পুরো কাব্য অংশটি পয়ার ছন্দে কবি রচনা করেছেন। প্রতি লাইনের শেষে অন্তমিলযুক্ত প্রথম লাইনে 1 দাঁড়ি, পরের লাইনে 2 দাঁড়ি রয়েছে। আমি এর আগেই বললাম, কালকেতুর দ্বারা নির্মিত গুজরাট নগরে প্রজাদের অস্তিত্ব তেমন ছিল না, তাই কলিঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি করেন দেবী চণ্ডী। তাহলে এবার আমরা দেখব দেবী চণ্ডী কেমন প্রবল ঝড় বৃষ্টির সৃষ্টি করেছিলেন। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। অর্থাৎ কলিঙ্গের আকাশে মেঘ সম্পূর্ণ অন্ধকার করে আসলো। মেঘের এত গভীর অন্ধকারে কেউ কারোর নিজের চেহারা দেখতে পাচ্ছে না। দেখো, এরপর বলছেন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশান কথার অর্থ উত্তর পূর্ব দিক। কবি বলছেন, আকাশের উত্তর পূর্ব দিক থেকে ঘন ঘন চিকুর অর্থাৎ বিদ্যুতের চমক দেখা যাচ্ছে, আর উত্তর দিক থেকে প্রবল বাতাসের মধ্যে দিয়ে মেঘের গভীর গর্জন শোনা যাচ্ছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। অর্থাৎ নিমেষের মধ্যে, অর্থাৎ কিছু মুহূর্তের মধ্যে মেঘ ঈশান কোণ থেকে অর্থাৎ ওই উত্তর পূর্ব আকাশের দিক থেকে উড়ে এসে সমগ্র গগনে বা আকাশে ছেয়ে গেছে।
আর চারিদিকের অন্ধকার করা গভীর মেঘ থেকে মুষলধারায় জল বর্ষণ শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রবল মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। কোথায়? কলিঙ্গ দেশে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। অর্থাৎ সেই গভীর মেঘের শব্দে সমগ্র কলিঙ্গ যেন কেঁপে উঠল, আর মেঘের উচ্চনাদ বা প্রচণ্ড আওয়াজ করতে লাগলো। কলিঙ্গের আকাশে মেঘ, এই প্রলয় বয়ে আসা দেখে কলিঙ্গের প্রজারা বিষণ্ণ হয়ে পড়ল। হুর হুর দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর। কলিঙ্গে প্রবল ঝড় বৃষ্টির দাপট চলতে থাকে। প্রচণ্ড মুষলধারে বৃষ্টিও হচ্ছে, ঝড়ও হচ্ছে। আর সেই বিপাকে অর্থাৎ এই বিপদে পড়ে কলিঙ্গবাসী অর্থাৎ কলিঙ্গ প্রজারা নিজেদের ভবন বা বাড়ি ছেড়ে রর দিল, অর্থাৎ দৌড় দিল, মানে পালিয়ে গেল। নিজেদের বাড়িঘর তো সব ভেসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ঝড় বৃষ্টিতে, তাই তারা নিজেদের একটা সুস্থ সবল বাসস্থানের জন্য সবাই পালালো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত। কলিঙ্গের এই প্রবল ঝড় বৃষ্টিতে সমগ্র হরিত অর্থাৎ সবুজ শস্য শ্যামলা প্রকৃতি নষ্ট হয়ে গেছে, যা দেখে কলিঙ্গের প্রজারা বিস্মিত বা হতবাক হয়ে গেল। যে এত প্রবল বৃষ্টি, এত প্রবল প্রাকৃতিক দুর্যোগ তারা এর আগে কখনো লক্ষ্য করেনি, কখনো দেখেইনি এরকম দুর্যোগ। দেখো এরপর বলছেন, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কা বাজ। অর্থাৎ চারিদিকের এই মুষলধারা বৃষ্টিকে কবি তুলনা দিচ্ছেন যেন অষ্ট গজরাজ বৃষ্টিধারার মাধ্যমে জলদান করছেন কলিঙ্গ দেশে। আর ঘন ঘন চিকুর বা বাজ পড়ার শব্দ ক্রমাগত হয়ে চলেছে কলিঙ্গ দেশে। যেমনভাবে ব্যঙ্গ বা ব্যাং তরকা বা তরাক তরাক করে লাফিয়ে চলে, তেমনভাবে কলিঙ্গে তরাক তরাক করে অর্থাৎ ঘন ঘন বাজ পড়ছে। এখানে বলা দরকার, চারি মেঘ বলতে কবি 4 রকম মেঘের কথা বলেছেন। 4 রকম মেঘ হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। আর অষ্ট গজরাজ হলো 8 দিক রক্ষা করা হাতি। ঐরাবত, পুণ্ডরিক, অঞ্জন, বামন, সবল, মহাপদ্ম, অশ্বত্থ, সার্বভৌম। এই হলো অষ্টগজরাজের নাম। কলিঙ্গের বর্ষণকে অর্থাৎ কলিঙ্গ দেশে কেমন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির একটা উপমা দিতে বা সেই বৃষ্টিকে একটা তুলনা বোঝাতে কবি বলছেন যেন অষ্টগজরাজ যেমনভাবে চারিদিকে জল দিতে থাকবে, ঠিক ওরকমভাবে যেন বৃষ্টি পড়ছে। করিকর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। কলিঙ্গে বৃষ্টির এই প্রবল বেগ দেখে যেন মনে হচ্ছে করিকর অর্থাৎ কোনো এক বিশাল হাতি তার সুর দিয়ে সমানে জলধারা বর্ষণ করে যাচ্ছে। কলিঙ্গের এই বৃষ্টি ধারাময় অবস্থা দেখে যেন কবির মনে হচ্ছে জলে সমগ্র পৃথিবী জলমগ্ন, জলস্থলের কোনো সীমারেখা দেখা যাচ্ছে না। অর্থাৎ কলিঙ্গবাসী ভাবছে যেন সারা পৃথিবীতে যেন এরকম জলমগ্ন পরিবেশ সৃষ্টি হয়েছে। কবি সেই ভাবনাটা আমাদেরকে দেখাচ্ছেন। ঘন ঘন ঝুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। কলিঙ্গ দেশে মেঘের তীব্র গর্জনে পরস্পরের কথা কেউ শুনতে পাচ্ছে না, অর্থাৎ পাশে কেউ কথা বলছে বা কেউ কারোর কথাও শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গ দেশের এই প্রাকৃতিক দুর্যোগে সকাল সন্ধ্যা দিন রাত কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, মানে কখন দিন কখন রাত কিছু বোঝাই যাচ্ছে না। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে কলিঙ্গবাসীরা স্মরণ করছেন জৈমিনীকে, অর্থাৎ ঋষি জৈমিনীকে। আচ্ছা, জৈমিনী কে? এই জৈমিনী ঋষিটাই বা কে? জৈমিনী হলেন প্রাচীন ভারতীয় ঋষি, যিনি মীমাংসা সূত্র নামক গ্রন্থ রচনা করেছেন। মানে পুরাণে বলে বা প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা আছে বা প্রাচীন ভারতে বলা আছে, প্রাচীন ভারতীয় ধারায় এই মুনির স্মরণে অর্থাৎ এই জৈমিনী মুনি বা ঋষির স্মরণ করলে বজ্রপাত নিবারণ হয়। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। চারিদিকের এই প্রাকৃতিক দুর্যোগের শব্দে ঝঞ্ঝাতে কেউ রবি বা সূর্যের কিরণ পর্যন্ত দেখতে পাচ্ছে না। মানে চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগ তৈরি হচ্ছে কলিঙ্গ দেশে। কে করছেন? দেবী চণ্ডী করছেন। কেন করছেন? যাতে কলিঙ্গবাসীরা কালকেতুর গুজরাট নগরে গিয়ে প্রজাস্থান গ্রহণ করেন।
এরপর দেখো কবি বলছেন, গর্ত ছাড়ি ভূসঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। অর্থাৎ প্রবল এই প্রাকৃতিক দুর্যোগে চারিদিকের জলমগ্ন অবস্থায় সর্প বা সাপ নিজের আশ্রয় জলে ভেঙে যাওয়ায় জলে ভেসে বেড়াচ্ছে, চারিদিকে ভেসে বেড়াচ্ছে। এরপর দেখো বলছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। অর্থাৎ যেটুকু শস্য কলিঙ্গে সঞ্চিত ছিল তাও জলে ভিজে নষ্ট হয়ে গেছে, ঘরে থেকেও সব নষ্ট হয়েছে। মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। দুর্যোগে এত বড় বড় শিলাবৃষ্টির শিল পড়েছে যে কলিঙ্গবাসীর ঘরের চাল ফাটিয়ে শিল মেঝেতে পড়ে রয়েছে। যেমনভাবে ভাদ্র মাসে মাটিতে পাকা তাল পড়ে থাকে, ঠিক তেমনভাবে শিল যেন প্রতিটা কলিঙ্গবাসীর বাড়ির মেঝেতে পড়ে রয়েছে চাল ফাটিয়ে দিয়ে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলা করে দলমল। কবি বলছেন, দেবী চণ্ডী যেন মহাবলী বীর হনুমানকে নির্দেশ দিয়েছেন কলিঙ্গের সমস্ত মঠ অট্টালিকা সর্বস্ব ভেঙে চুরমার করে দিতে। কলিঙ্গে এত বড় বর্ষণ হয়েছে যে চারিদিকে পর্বতের উচ্চতার মতো জলের ঢেউ যেন বয়ে যাচ্ছে কলিঙ্গ দেশে। কবিতার অন্তিম পদে অর্থাৎ কবিতার শেষ পদে কবি বলছেন, চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। দেবী চণ্ডীর আদেশে সমস্ত নদ নদী যেন কলিঙ্গে ধেয়ে যাচ্ছে, কলিঙ্গ দেশকে একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেন নদ নদীগণ। তাই সবশেষে কাব্য অংশের একেবারে শেষ লাইনে কবিতায় মধ্যযুগীয় সাহিত্যের রীতি অনুযায়ী বলছেন, অম্বিকা মঙ্গল বা চণ্ডীমঙ্গল গান আমি রচনা করলাম। আমি অর্থাৎ শ্রী কবি কঙ্কন। কবি কাব্যে নিজেকে কবি কঙ্কন বলেছেন। সাহিত্যে কবি মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন নামেই পরিচিত। আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। ধন্যবাদ।